সম্রাট বাবরের হাত ধরে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতাপশালী মুঘল সাম্রাজ্যের। উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্যের কেন পতন ঘটল, আজ আমরা সেই ইতিহাসের দিকে ফিরে তাকাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভারতের সভ্যতার বিকাশ শুরুর কয়েক হাজার বছর আগে বহুবার উত্থান পতন ঘটেছে রাষ্ট্র কাঠামোতে। ইউরোপের মতো ভারতীয় উপমহাদেশেও ছিল নগর রাষ্ট্রের উপস্থিতি। সেখান থেকে আসে সাম্রাজ্যবাদের যুগ। ভারতীয় উপমহাদেশে প্রথম বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় মৌর্যদের দ্বারা, যা খ্রিস্টপূর্ব ৩২১ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫ অব্দ পর্যন্ত টিকেছিল। মৌর্যদের পতনের পর আবার বড় সাম্রাজ্যের উত্থান ঘটে গুপ্তদের হাত ধরে। গুপ্ত সাম্রাজ্যের মূল আধিপত্য ছিল উত্তর ভারতে। চতুর্থ শতাব্দীর এই সাম্রাজ্যের পতনের পর বড় আকারের সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় মোগলদের দ্বারা। সম্রাট বাবরের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মুঘল সাম্রাজ্যের। ষোড়শ শতাব্দীর শুরুতে মুঘলরা ভারতে আসেন। দিল্লির মসনদে সম্রাট বাবর আসীন হন ১৫২১ সালে। তার শাসনের মাধ্যমে শুরু হয় প্রায় ২৫০ বছরের মুঘল শাসনের, যেটি পরবর্তীতে পরিণত হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিস্তৃত সাম্রাজ্যে। মুঘলরা ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম শাসক না, সাম্রাজ্যের বিস্তারের অন্বেষণে আসা প্রথম বংশও না। তারপরও তাদের হাত ধরে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার মূলে ছিল তুলনামূলক আধুনিক সমরাস্ত্র, আধুনিক শাসন ব্যবস্থা ও শাসনের ব্যাপারে স্থানীয় জাতি গোষ্ঠীগুলোর মধ্যে সম্মতি তৈরি করতে পারা। মুঘলদের সময়ে অভিজাতদের সমর্থন ছিল তাদের শাসনের প্রতি। সব ধর্মের যোদ্ধাদের নিয়ে মুঘলরা গঠন করে সুশৃঙ্খল সামরিক বাহিনী। কালের আবর্তে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ভারতীয় উপমহাদেশে শুরু হয় ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন। ওসমানী সাম্রাজ্যের মতো মুঘল সাম্রাজ্যেও কোনো শাসকের মৃত্যু হলে তার সন্তানদের মধ্যে উত্তরাধিকার নির্ধারণের যুদ্ধ শুরু হতো। ভাই হত্যা করত ভাইকে। উত্তরাধিকার নির্ধারণের এই যুদ্ধ সাম্রাজ্যের অভ্যন্তরীণ কাঠামো দুর্বল করে দেয় শাসনতন্ত্রের স্থিতিশীলতাও। সম্রাট বাবরের মৃত্যুর পরে উত্তরাধিকার যুদ্ধ চলে সম্রাট হুমায়ুন ও তার ভাইদের মধ্যে। ফলে উত্তরাধিকার যুদ্ধে জয়ী একজন সম্রাট দ্রুত মারা গেলে আবার তার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে কেউ একজনকে মসনদে বসতে হতো। যেমন সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন। মুঘল সাম্রাজ্য কেবল মুসলমানদের তরবারির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি, বরং মুঘল সাম্রাজ্যকে ভারতের উপমহাদেশের সকল প্রান্তে পৌঁছে দিতে মুসলমান যোদ্ধাদের পাশাপাশি ভূমিকা রেখেছে মারাঠা, রাজপুত ও শিখ যোদ্ধারাও। তখন সম্রাট আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য ছিল না রাষ্ট্রীয় চাকরিতে নিয়োগের ক্ষেত্রে। সম্রাট আওরঙ্গজেবের ক্ষমতায় আসার পর এই চিত্র বদলে যায়। রাজপুতরা মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধ শুরু করে। মুঘল বাহিনীকে যুদ্ধ করতে হয় শিখ আর মারাঠাদের সাথেও। সম্রাট আওরঙ্গজেব ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জিজিয়া কর আরোপ করেন, যেটি তাদের মাঝে নিপীড়নের বোধ আর অবিশ্বাস তৈরি করে। সম্রাট শাহজাহানের স্থাপত্য প্রীতির কথা বিশ্ববিদিত। তাজমহলের পাশাপাশি তার সময়ে আগ্রার দুর্গ নতুন করে নির্মাণ করা, পরবর্তীতে আগ্রা থেকে রাজধানী স্থানান্তর করেন নতুন তৈরি শহর শাহজাহানবাদে। সেখানে তৈরি হয় আগ্রার দ্বিগুণ আকারের লালকেল্লা। সম্রাট শাহজাহান তার পুরো শাসনামল জুড়েই এই নির্মাণযজ্ঞ চালিয়েছেন। অবকাঠামো নির্মাণের প্রতি তার নেশা মোগল সাম্রাজ্যের রাজকোষ খালি করে দেয়, সাম্রাজ্যকে নিয়ে যায় অর্থনৈতিক দেউলিয়াতের দিকে। অর্থনৈতিক দুরবস্থা সামাল দিতে সম্রাট শাহজাহান মাটিতে উৎপাদিত পণ্যের কর ১.৫ গুণ বৃদ্ধি করেন। কৃষকরা নতুন করের সাথে উৎপাদনের সামঞ্জস্য রাখতে পারছিলেন না। অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে দেন। সেই কৃষকদের আবার সম্রাট শাহজাহান সামরিক বাহিনীর হুমকির মাধ্যমে বাধ্য করেন চাষাবাদে, তার স্থাপত্য বিলাসের খরচ যোগাতে। সম্রাট শাহজাহানের সময়ে মুঘলদের সাথে দক্ষিণ ভারতের শক্তিগুলোর যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ চলে সম্রাট আওরঙ্গজেবের সময়েও, যার প্রভাব পড়ে রাজকোষে। মুঘল সাম্রাজ্য ছিল কেন্দ্রীভূত আমলাতন্ত্র নির্ভর একটি সাম্রাজ্য।
তখনকার অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। কৃষকের উৎপাদিত পণ্যই ছিল রাজস্বের প্রধান উৎস। কৃষকদের উৎপাদিত পণ্য থেকে রাজস্ব আদায়কে কেন্দ্র করেই সাজানো হতো আমলাতন্ত্র। কৃষকদের উৎপাদিত পণ্য থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল জায়গিরদের উপর। জায়গিরদারের অর্জিত রাজস্ব 3 ভাগে ভাগ করা হতো। 1 ভাগ যেত কেন্দ্রীয় রাজকোষে, অপর ভাগ যেত জায়গিরের অধীনে থাকা সৈন্যদের খরচে, বাকি 1 ভাগ থাকত জায়গিরের আমলাতন্ত্র পরিচালনার জন্য। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের শেষ দিকে জায়গিরদের মধ্যে অনেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতায় দায়িত্ব ছেড়ে দেন, ফলে মুঘল আমলাতন্ত্র দুর্বল হয়ে পড়ে। জায়গিরদের মধ্যেও বিভাজন ছিল ক্ষমতার দ্বন্দ্ব। সম্রাট আওরঙ্গজেবের পরের সময়ে মোগলদের প্রায় নিয়মিতই যুদ্ধ করতে হয়েছে। এই সময়ে রাজস্ব সংগ্রহ আরও কঠিন হয়ে ওঠে। জায়গিরদারের মধ্যে উর্বর জায়গিরের দায়িত্ব পাওয়া নিয়েই শুরু হয় তুমুল প্রতিযোগিতা। জায়গিরদার বাইরেও মুঘল সাম্রাজ্যের অন্য অভিজাতদের মধ্যেও ছিল কর্তৃত্বের প্রতিযোগিতা। একই প্রতিযোগিতা ছিল মুঘল সেনাপতিদের মধ্যেও। অনেক সেনাপতি মুঘলদের সরাসরি কর্তৃত্ব পাশ কাটিয়ে প্রতিষ্ঠা করেন নিজেদের রাজ্য। নিজেরাই সেখানে আত্মপ্রকাশ করেন স্বাধীন শাসক হিসেবে। অভ্যন্তরীণ কারণগুলো মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়, সাম্রাজ্যের আমলাতন্ত্রকে দুর্বল করে দেয় শাসনতন্ত্রকেও। বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ করে স্বাধীন রাজ্য, যাদের উপর মুঘল সম্রাটদের সরাসরি কর্তৃত্ব ছিল না। তবে মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির হাতে, যারা পুঁজিবাদের ঝান্ডা উড়িয়ে তখন ছুটছে দিক বিদিক। ভারতে যখন মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটেছে, ইউরোপে তখন রয়েছে ডজন খানেক সাম্রাজ্য আর শখানেক ছোট রাষ্ট্র। এরা ক্রমাগত নিজেদের মধ্যে যুদ্ধ করত। নিজেদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইউরোপের দেশগুলোতে খুব দ্রুত সমরাস্ত্র শিল্পের আধুনিকায়ন ঘটছিল। একসময় তারা উদ্ভাবন করে স্টিল, যা লোহার চেয়ে অনেক হালকা এবং অধিক ভার বহনে সক্ষম। ফলে ইউরোপীয়দের হাত ধরে উদ্ভাবিত হয় তুলনামূলক হালকা কামান, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র। স্টিলের আবিষ্কারে ইউরোপের বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তুলনামূলকভাবে হালকা ও অধিক ভার বহনের সক্ষম জাহাজ তৈরি হয়। এই জাহাজ নিয়ে ইউরোপীয় বণিকেরা ব্যবসার উদ্দেশ্যে জাহাজে পণ্য বোঝাই করে যেত পশ্চিম আফ্রিকায় ইউরোপীয় পণ্য বিক্রি করে সেখান থেকে দাস বোঝাই করে যেত উত্তর আমেরিকা আর ক্যারিবীয় অঞ্চলে। সোনিয়া খান, খবর সংযোগ।